তিন বন্ধু একসাথে পড়াশোনা করে। দুইজন বন্ধুর কপাল ভালো, ভাগ্য ভালো, সুন্দর একটা চাকরি পেয়ে গেছে। আর এক বন্ধু না পেলেও ভালো চাকরি, না করতে পারলো ব্যবসায় ভালো করে উন্নতি, কিছু করতে পারল না। তা দুই বন্ধু অনেক উঁচু পজিশনে চলে গেছে, আর এক বন্ধু যার কিছুই নয়, সে তাদের থেকে আজকে অনেক নিম্ন শ্রেণী। এবার বন্ধুত্ব কার সাথে হয় বাবা? সমানে সমানে না হলে তো বন্ধুত্ব হয় না। তো তিন বন্ধুর মধ্যে যে বন্ধু সব থেকে বেশি ধনী ব্যক্তি, আজকে তার জন্মদিন। তা দুই বন্ধু ওই গরিব বন্ধুর বাড়িতে এসেছে, ভাই চল আজকে আমার জন্মদিন, সবাই মিলে একটু সেলিব্রেট করব। তা যে বন্ধু দিন দরিদ্র, সে বলছে, ওরে তোদের সোসাইটিতে আজকে আর আমাকে মানায় না, তোদের ওই পার্টিতে আজকে আর আমায় শোভা পায় না, আমাকে নিয়ে টানাটানি করিস না। বলে কি বলিস, তুই তো ছোটবেলার বন্ধু, একসাথে খেলাধুলা করেছি, একসাথে পড়াশোনা করেছি, স্কুল কলেজ করেছি, তাতে কি হয়েছে, চল। ঘরে অসুস্থ ছেলে রেখে সেই দরিদ্র বন্ধু এসেছে বন্ধুর বাড়িতে। অনেক ধনী ব্যক্তি, কত শত শত ভদ্র লোকেরা এসেছে, সুটেড বুটেড কত অফিসার। ইতিমধ্যে শোরগোল পড়ে গেল। যে বন্ধুর বার্থডে, মানে যে বন্ধুর জন্মদিন, সেই বন্ধুর হাতের হীরের আংটিটা খুঁজে পাওয়া যাচ্ছে। এইবার দুই বন্ধুর সন্দেহটা কোন দিকে যাবে? তা দুই বন্ধু যুক্তি পরামর্শ করে বলছে, এত দামি হীরের আংটিটা যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা সবার পকেট চেক করে দেখি কোথায় পাওয়া যায়। এই তো এখানেই সবাই ছিলাম, এটা তো আর এখান থেকে বাইরে চলে যাবে না, থাকলে এখানে। তা সবাই সবার পকেট চেক করছে, আর ওই দরিদ্র বন্ধুটার পকেট চেক করার জন্য সবার তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু দরিদ্র বন্ধুটা পকেটে হাতটা চেপে রেখেছে, বলে আর কিছু করিস ভাই, না করিস, আমি আমার পকেট চেক করতে দেব না তোকে। বলে কেন? সবাই তো দিল, তাহলে তুই পকেট চেক করতে দিচ্ছিস না কেন? এমন কি আছে তোর পকেটে যা আমরা দেখতে পাবো না? ওই জন্যই তো বলে, সমানে সমানে না হলে বন্ধুত্ব হয় না। যা, ছেড়ে দিলাম তোকে, চলে যা। লজ্জায় অপমানে মাথাটা নিচু করে দরিদ্র বন্ধুটা ফিরে এলো ঘরে, তবু পকেটে কাউকে হাত দিয়ে চেক করতে দিল না। যে বন্ধুর জন্মদিন ছিল, সারাদিনের আনন্দ উৎসবের পর রাত্রিবেলা ওই সুটেড বুটেড অফিসার যখন তার জামা কাপড় একটি একটি করে ছাড়তে যাচ্ছে, দেখছে তার নিজের পকেটে অসাবধানতা বশত ওই হীরের আংটিটা রয়ে গেছে। হয়তো কোনো কিছু বের করতে গিয়ে তার নিজের পকেটে ওই হীরের আংটিটা রয়ে গেছে। তখন সে নিজেকে এত বড় অপরাধী মনে করছে যে আমি আমার বন্ধুটা দরিদ্র বলে, গরিব বলে তাকে এত অপমানিত করে, এত লাঞ্ছিত করে ঘর থেকে তাকে বের করে দিলাম, অথচ আমার নিজের পকেটেই ওই হীরের আংটিটা। কিন্তু আমার মনের সন্দেহ এটাই, ও যদি জানতো যে ওর পকেটে আমার হীরের আংটিটা নাই, তাহলে ও কেন ওর পকেটটা একবার যাচাই করে নিতে দিল না? ও যদি একবার ওর পকেটটা সবার সামনে যাচাই করে নিতে দিত, তাহলে জনসমক্ষে চোর অপবাদ নিয়ে মাথাটা নিচু করে ওকে আর ঘরে ফিরে যেতে হতো। ও তো চুরি করেনি, ও তো আমার আংটিটা চুরি করেনি, তাহলে কেন ও আমার পকেটটা
চেক করতে দিল না, যাচাই করে নিতে দিল না, তাহলে তো ও এত অপমানিত হয়ে, এত লজ্জিত হয়ে, চোর অপবাদ পেয়ে ঘরে ফিরে যেত না। কি আছে ওই পকেটে, কি ছিল সেখানে যেটা ও আমাদেরকে দেখতে দেবে না বলে এভাবে চোর অপবাদ নিয়ে ফিরে গেল ঘরে? প্রভাত হতে না হতেই, ভোর হতে না হতেই দুই বন্ধু, ওই শুটেড বুটেড অফিসার এসেছে ওই দরিদ্র বন্ধুর বাড়িতে। বন্ধু, বন্ধু দরজা খোল, আমরা এসেছি। দরিদ্র বন্ধু দরজা খুলে দাঁড়িয়েছে, মুখে কোনো ভাষা না। ধনী দুই বন্ধু দুটো হাত জড়িয়ে ধরেছে। হ্যাঁ রে বন্ধু, আংটিটা তো তুই চুরি করিসনি, তুই নিসনি, তাহলে গতকাল ওই ভরা সভার মধ্যে তুই কেন তোর পকেটটা যাচাই করে নিতে দিলি না? জনসমক্ষে এত অপমানের বোঝা মাথায় নিয়ে তুই বেরিয়ে এলি, অথচ একবারও তোর পকেটটা একবার যাচাই করে নিতে দিলি না। তুই যদি একবার দেখতে দিতিস তাহলে তো এই চোর অপবাদটা তোকে পেতে হতো না। কেন নিজেকে এত লাঞ্ছিত অপমানিত করলি? দরিদ্র বন্ধুটা বলছে, বন্ধু, বন্ধুত্বের থেকেও আজকে আমার একটা বড় পরিচয়, আমি একজন সন্তানের বাবা। ওই আমার ওই ছোট্ট ছেলেটা 3 দিন ধরে জ্বরে পড়ে আছে। আমি যখন তোদের সঙ্গে গতকালের পার্টিতে গিয়েছিলাম, যাবার আগে আমার অসুস্থ ছেলেটা আমার হাতটা ধরে বলেছিল, বাবা তুমি যখন ঘুরতে যাচ্ছ আমার জন্য একটু দামি দামি মিষ্টি আনবে। তোদের পার্টিতে যাওয়ার পর যখন ওই দামি দামি মিষ্টিগুলো আমার প্লেটে তুলে দিলি না, ওই মিষ্টিগুলো আমি যখন আমার মুখে তুলতে গেলাম, আমার ওই অসুস্থ ছেলেটার মুখটা ভেসে উঠলো মনের মধ্যে। তাই ওই দামি মিষ্টিগুলো মুখে তুলতে পারলাম না। তোদের অলক্ষ্যে ওই দামি দামি মিষ্টিগুলো আমি আমার পকেটে করে নিয়েছিলাম, আমাদের অসুস্থ ছেলেটার মুখে তুলে দেব বলে। তাই চোর অপবাদ মাথায় নিয়ে ওই মিষ্টি দুটো আমি যত্ন করে এনেছি। আমি তো বাবা, লোকে আমাকে চোর বলে বলুক, অপবাদ দেয় দিক, কিন্তু অসুস্থ ছেলেটার ইচ্ছা পূরণ করবার জন্য হীরের আংটি নয় রে, সামান্য দুটো মিষ্টি চুরি করে এনেছি ছেলেটাকে খাওয়া। একে বলে বাবা। বাবার ভালোবাসা চোখে দেখা যায় না, অন্তরে উপলব্ধি করতে হয়। যে মানুষটা নিজে সারাটা জীবন ছেঁড়া জুতো পরে ছেলেকে সুট বুট উপহার দেয়, মাথার ঘাম পায়ে ফেলে ছেলের জন্য ছুটে বেড়ায়, সে হলো বাবা। তাই পিতা মাতার সঙ্গে কারোর তুলনায় জগতে হয় না। তাই গোবিন্দ আমার নিজেকে জগৎকে জানালেন, জীবন্ত ভগবান পিতা মাতাকে যদি সন্তুষ্ট করতে পারো, কষ্ট করে তোমাকে বৃন্দাবনে যেতে হবে না, কষ্ট করে তোমাকে কাশীধামে যেতে হবে না, বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। তাই আজ শ্রী গোবিন্দের কাছ থেকে পত্র নিয়ে নারদ ঋষি চলেছেন সবার কাছে ওই পত্র তিনি পৌঁছে দেওয়ার জন্য। নাম হরি का जपने बंदी फिर पीछे पछताएगा। नाम हरि का जपने बंदे फिर पीछे पछताएगा। नाम हरि
नाम हरि का चपले बंदे फिर पीछे पछताएगा। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় ওই যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন गोपाल गोविंद नाम श्री मधुसूदन গিরিধারী গোপীনাথ মদন गिरिधारी गोपीनाथ मदन मोहन শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता। হরে গুরু বৈষ্ণব ভগবত গীতা हरि गुरु वैष्णव भागवत गीता। ঠাকুরের ঠাকুরে আমার বৈষ্ণব ঠাকুর ঠাকুর আমার বৈষ্ণব গোসাই। এই কলি ভব তরাইতে আর কেহ না এই কলি হত তোমাইতে আর কেহ না। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া গুরু বৈষ্ণব বলে মজাই আমো। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন কৃষি ঘাট বংশী বট নিকুঞ্জ আনন্দ সিংহার বংশী বটে নিকুঞ্জ কানন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ওই আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমো। ওই শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া ওই শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরতম হরি 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 বল 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 হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল দেব দেবী গন্ধর্ব কিন্নর সবার কাছে চিঠি পৌঁছে দিয়ে নারদ ঋষি মধুময় বৃন্দাবনে এসে সকলের কাছে চিঠি পৌঁছে দিলেন। রাধারানী আমার গোবিন্দের চিঠি পেয়ে কৃষ্ণ বিরহিনী রাধারানী আমার শত বছরের বিরহের পর গোবিন্দ আমার প্রভাসের তীরে যজ্ঞ করবেন যে রাধারানীর মনে আনন্দের আর সোয়ান। সখীগণ রাধারানীকে সজ্জিত করলেন, কৃষ্ণ দর্শনে যাবেন রাধারানী। কিন্তু কোথায় ছিল কুটিলা? মনে মনে চিন্তা করছে ঘরের বউ আজকে সেজে গুজে ওই কেলে ছোড়াকে দেখতে যাবে, আর আমি কিনা কুটিলা হয়ে তা সহ্য করব? কুটিলা কুটিলা মানে বোঝো তো? আছে নাকি তোমাদের এদিকে? কার কার বাড়িতে আছে একটু হাত তোলো তো দেখি। দেখি তুলুন না। মায়েরা হাত তুলবে কি? ওই ব্যক্তি হয়তো আজকে মায়ের পাশেই এসে বসে আছে। মানে সকালে উঠে লাঠালাঠি করে মরবো নাকি? আর দরকার নেই। মানে লোকের ভালো দেখলেই গা জ্বলে নাকি? হ্যাঁ? কারোর ভালো দেখো বাবা। এক জেলে প্রত্যেক দিন মাছ ধরে, বেশ বেশ তা একদিন জালের মধ্যে পেয়েছে একটা জাদু পাথর। সেই পাথর আবার কথা বলে, শোনো জেলে ভাই, আমি হলাম জাদু পাথর, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। তা জেলে বলে, আজকে সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম জানি না। পাথর বলে, শোনো জেলে ভাই, শর্ত আছে, আমি তোমায় যা সম্পদ দেব, তোমার যা হবে পাড়ার লোকের তা দ্বিগুণ হয়ে যাবে। পাড়ার লোকের দ্বিগুণ হয়ে যাবে। তা জেলে মনে মনে ভাবছে, আজ খেটে মরবো আমি, আর আমার থেকে বেশি ভালো থাকবে পাড়ার লোকে। সারা জীবন ভিক্ষে করে মরে যাব তাও ভালো, তবু তোর কাছে কোনোদিনও কিছু চাই নাই। তা পাথর হাতে করে নিয়ে ফিরে এসেছে ঘরে, গিন্নির কাছে বলেছে, শোন, এই পাথর
কোনোদিনও এর কাছে কোনো কিছু চাইবি না। তা পাথর বাক্স বন্দি করে রেখে দিয়েছে, পরের দিন জেলে আবার চলে গেছে জালে মাছ ধরতে। তা জেলে নি মানে মেয়ে মানুষের মন তো, কর্তামশাইরা যা যা বারণ করে সেগুলো আবার আমাদের বেশি বেশি ভালো লাগে। তা জেলেনি মনে মনে চিন্তা করছে, ওরে পাথর, তোর কাছে তো কোনোদিনও কিছু চাইনি, জীবনে বড় স্বাদ ছিল রে, গলায় একটা সোনার সীতাহার। যেই বলেছে তার গলায় একটা সোনার সীতাহার, আর তার যেই না একটা সীতাহার হয়েছে, পাড়ার মেয়ে বউদের সব বলেছে দ্বিগুণ হয়। বলে বাহ, এ তো সত্যি মিরাকেল। এই রোদে জলে কুড়ে ঘরে কত কষ্ট করলাম, যদি জীবনে একতলা বাড়ি হয়ে যেত আমার, আমি আর কিচ্ছুটি চাইতাম না। যেই বলেছে একতলা বাড়ি হয়ে গেছে, আর তার যেই না একতলা হয়ে গেছে পাড়ার লোকেদের। এবার সন্ধ্যাবেলায় জেলে তো ফিরে এসেছে গ্রামের পথে, সব দোতলা চারতলা ছতলা বাড়ি ঘর ওই সব কলকাতার সল্ট লেক হয়ে গেছে, বুঝলি। আর গ্রামের পথঘাট চেনার উপায় নেই, বুঝেই গেছে ওই পোড়ামুখী গিন্নি ছাড়া এ কাজ আর কারোর হতে পারে। তা ঘরে ফিরে ওই পাথর হাতে নিয়ে বলছে, ওরে জাদু পাথর, তোর কাছে আমি অন্য কিছুটি চাইবো না রে, দয়া করে তুই আমার একটা চোখ কানা করে দিয়ে যা। আমার যদি এক চোখ কানা হয়, পাড়ার লোকেদের দুটো ফিউজই উড়ে যাবে, বুঝলি। যার একটা ফিউজ আছে সে তো তাও বাড়ি গাড়ি দেখতে পাবে, আর যার দুটো ফিউজই উড়ে গেছে তার আর ওই বাড়ি আর গাড়ি কি ধুয়ে ধুয়ে জল খাবে? তাহলে নিজে কানা হয়ে ঘুরে বেড়াবে তাও ভালো, তবু লোকের ভালো চোখে সহ্য হয় না। আমার একটা হলে যদি পাড়ার লোকের দ্বিগুণ হয়, দুটো হয়, তাহলে আমার এক চোখ কানা হলে পাড়ার লোক। তা এইরকম আর কি স্বভাব না, আপনাদের এদিকে ওসব নেই নাকি? এদিকে সবাই ভালো বাবা, যাও দু চারজন আছে উঠে চলে চলে গেলে মুশকিল। তাই কুটিলা মনে মনে চিন্তা করছে যে ঘরের বউয়ের আজকে এত আনন্দ কিসে, সেজে গুজে নিশ্চয়ই তাহলে ওই কেলে ছোড়াকে দেখতে যাবে। হ্যাঁ, কদিন আগে কালী পূজা করতে গিয়ে ওই কেলে ছোড়ার পুজো করে চলে এলো, আর আমার দাদাকে বোকা বানিয়ে দিল। আজ আর তা আমি হতে দেব না। কোথায় ছিল দাদা আয়ান, তাকে ধরে এনেছে। দাদা গো দেখবি চল, তোর ঘরের বউ আজকে ওই কেলে ছোড়ার পুজো করতে চলেছে। আয়ান ঘোষ ছিল কালী ভক্ত, কালী ভক্ত আয়ান ঘোষ মনে মনে চিন্তা করল, রোজ রোজ ঘরের বউকে নিয়ে এত কুল কেলেঙ্কারি আর ভালো লাগে না। মা কালীর হাত থেকে খাড়াটা তুলে নিয়ে আজকে আয়ান এসেছে রাধারানীকে, এই খাড়া দিয়ে আমি একেবারে দু আধখানা করে ফেলব। এবার আয়ান ঘোষের হাতে খাড়া দর্শন করে রাধারানীর মনে হলো ভাবান্ত, সে কি তুমি আমাকে মারতে এসেছো? যাকে মারতে এসেছো তুমি কি জানো সে কে? ভালো করে তাহলে তার দিকে তাকিয়ে দেখো। চেনো না তুমি যে মরে, ছিলাম আমি তোমার ঘরে, গিয়েছিলাম আমি তোমার ঘরে, ওই এত বলি ধনী হইল অপরূপ, এত বলি ধনী হইল অপরূপ, ওই এত বলি ধনী হইল অপরূপ, এত বলি ধনী হইল অপরূপ। রাধিকা ধরিলেন কালীর রূপ, রাধিকা ধরিলেন কালীর রূপ, ওই রাধিকা ধরিলেন কালীর রূপ, কালী হয়ে দাঁড়ালে, কালী হয়ে দাঁড়ালে আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালে, ওই আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালে। নয়ন পড়িল পদে, জয় কালী সদাই রটে, জয় কালী সদাই লটে, জয় কালী সদাই ডাকে, জয় কালী সদাই লটে। ক্ষমা করো হে, ক্ষমা করো হে, অহংকারে চিনতে না না ক্ষমা করো হে, অহংকারে চিন্তু না ক্ষমা করো হে, জয় কালী সদাই ডাকে, জয় কালী সদাই লটে। হয়েছে মানে শুনি ধনি কালী মূর্তি ধরে।
আজ শ্রীমতী রাধারানী আমার আয়ান ঘোষকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কালী মূর্তি ধারণ করেছে। আর সেই মূর্তি দর্শন করে ভয়ে ভীত সন্ত্রস্ত আয়ান ঘোষ শ্রীমতী রাধারানীর চরণে লুটিয়ে পড়লেন, মাতৃজ্ঞানে করছেন মায়ের চরণ বন্দনা। হে ভক্তগণ, সবাই একটু হাত জোড় করে বসবেন। মায়ের উদ্দেশ্যে আমরাও একটু স্তব করব। সবাই করজোড় করে মনের বাসনা মায়ের উদ্দেশ্যে সবাই জানাবেন। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি ষটকার স্বরাৎমিকা সদাতম শরী